সাকিবকে সেই সুযোগটা আমাদের সবারই দেশ থেকেই করে দেওয়া উচিত। জাকিরের যেই প্রবলেমগুলো আছে সেগুলো আমি মনে করি মানসিক, অন্য কিছুই না। টেপ টেনিস ক্রিকেট খেললেও চাপ থাকে, যে সৌম্য যদি দায়িত্ব নিতে চায় তাহলে সবচেয়ে সবকিছু ভালো হবে। স্যার, আপনি যেরকম টিম সবসময় করেন, আমরা আবাহনীতে দেখেছি এবং পরবর্তীতে আমরা গুলশান ক্লাবও দেখলাম, এবং আগে আমরা ঢাকা ডাইনামাইটস এরকম টিম দেখতাম। নোয়াখালী টিমটাকে আসলে ওই রকম টিম হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয়, এবং আপনি আপনার টিমটা পেয়েছেন কিনা? যদি আমি অনেস্ট ওপিনিয়ন দিই তো ওই রকম টিম তো ডেফিনেটলি হয়নি, বাট কম্পিটিটিভ দল হিসাবে আমরা খারাপ না। মানে এই ফর্মেটে আসলে অত শক্তিশালী না হলেও হয়, আসলে দুই চারটা পারফরমেন্স লাগে প্রতিদিনই। তো আমার মনে হয় যেরকম প্লেয়ার আমাদের যথেষ্ট আছে, ম্যাচ উইনার আছে। তো আমি হ্যাপি যে যদি সব প্লেয়াররা ঠিকমতো আসে, ফরেন প্লেয়ার যারা আমাদের নিয়েছি তারা যদি অন টাইম আসে, তাহলে আমার মনে হয় ভেরি কম্পিটিটিভ সাইড। আর জাকের আলীকে নিয়ে আসলে আপনাদের প্ল্যানটা কি? এবং আপনি জাকের আলী তো অনেক ছোটোবেলা থেকেই চেনেন আসলে, ইভেন আপনার সাথেও মানে আপনার কোচিংয়ে অনেকবার খেলেছে, আবাহনীতে ছিল। জাকেরকে নিয়ে আসলে যে ধরনের সমালোচনা হয়, অফ সাইডে খেলতে পারতেছে না বা লেগ সাইডে শুধু খেলতে, এটা কি আসলে প্রপার গাইডেন্সের কারণে কিনা, আপনার কি মনে হয়? না, আমার মনে হয় জাকির অফসাইডে খেলতে পারে না, কথাটা ভুল। জাকির চারিদিকে উইকেটে খেলতে পারে। জাকির কিনা ওরকম বাড়তি কোনো প্ল্যান নাই যে আমি যে ও যেই পজিশনটা ব্যাটিং করে সেটাতে ম্যাচ ফিনিশারের রোল হিসেবে ও আমার জন্য আবর্ণিত সেই কাজটাই করেছে। যদিও 50 ওভার্সে আপনাকে খেলেছে আমার সাথে, তখন দুইটা দায়িত্ব পালন করতো। যখন উইকেট পড়ে যেত সেটাও সময় নিয়ে ইনিংস বিল্ড করা, প্লাস খেলার শেষের দিকে যখন ব্যাটিং আসতো বা এরকম শর্ট ইনিংস হলো সেটাতেও পাওয়ারফুল ব্যাট হিটিং করেছে। বাট টি-20তে আপনি দেখা যাবে যে ওই সময় হয়তো বা আপনার শেষের দিকে একটু এগ্রেসিভ থাকতে হবে। তো এগ্রেসিভ থাকলে আপনি এটা জানেন, যখন আপনি লাইসেন্স দিবেন যে ফ্রিডম নিয়ে খেলা, তখন আপনি এরকমভাবে জাকির আউটও হবে। বাট আমি চেষ্টা করবো জাকিরের যেই প্রবলেমগুলো আছে সেগুলো আমি মনে করি মানসিক, অন্য কিছুই না। আমি ওকে একদম ফ্রি রাখতে চাই, যাতে ও ফ্রিডম নিয়ে খেলে, ফ্রি ক্রিকেট খেলে এবং কোনো প্রেশার, বাড়তি প্রেশার না নেয় যে ওকেই একলা সব কিছু করতে হবে, এমন কিছু না। জাকির ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার টিমের জন্য ওই রোলটাতে। বাট আমি মনে করি হি উইল বি কাম ব্যাক ভেরি ভেরি স্ট্রংলি এই বিপিএলে। আপনার কি মনে হয় কি ওই জবাবটা, মানে আপনি তো স্যার অনেক ক্রিকেটারকে নিয়ে ছোটোবেলা থেকে কাজ করেছেন, এবং আপনি তাসকিন আহমেদ থেকে শুরু করে, তাসকিনের প্রথমবার আপনার অধীনে বিপিএল খেলেছে এবং অনেক ব্যাটার ছিল, ওই জায়গাটা কি তৈরি হবে কিনা যে জাকির অফ সাইডেও শট খেলছে, লেগ সাইডেও শট খেলছে, এবং জবাবটা কি জাকির দেবে কিনা এবার বিপিএলে? দেখেন, লেগ সাইডের বল আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও দেখেন, অফ সাইডের বল লেগ সাইডে 6 মারছে না, মারছে। এক্সিকিউশনটা ভালো হচ্ছে, তো জাকির এক্সিকিউশনটা ভালো হয়নি। আর লেগ সাইডের বলও মানুষ অফ সাইডেও মারে সরে গিয়ে। আমরা অনেক দেখেছি যে লেফট অফ স্পিনারে হয়তো মিড লেগের বল অফ সাইডে এক্সট্রা কভার দিয়ে মারছে। তো জাকির সব ধরনের শটই খেলবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। জাস্ট ওর একটা ইনিংস দূরেও একটা ইনিংস খেললে আমার মনে হয় যে একটা রান পেলেই আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। তো ডেফিনেটলি ও উইকেটে চারিদিকে খেলবে, নর্মাল ক্রিকেট খেলবে, যেরকম খেলে ওরকম খেলবে, সেই আমি আশা করি। আর মানসিক যে চাপটা ছিল এখানে বিপিএল তো একটু কমে যাবে ডেফিনেটলি ন্যাশনাল টিমের থেকে। সেখান থেকে ও বের হয়ে আমার মনে হয় যে হি উইল কাম ব্যাক টু হিজ ওন স্টাইলে, যে পারফর্ম করে রেগুলার পারফর্মারও। এবং বাংলাদেশ টিমে কিন্তু খেলছে আছে, যে প্রথম থেকে যখন খেলেছে পারফর্ম করেই কিন্তু তাকে খেলেছে। সুতরাং ওর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে এবং আই বিলিভ যে হি উইল ডু হিজ বেস্ট। আপনি অনেক চাপ নিয়েছেন, অনেক বড় বড় টিমে কোচিং করেছেন এবং বাংলাদেশ টিমের সাথেও ছিলেন। তারপরও নোয়াখালীর অনেক বড় একটা ফ্যান বেজ আছে, একটু কি চাপ অনুভব হচ্ছে কিনা যে নোয়াখালী মানুষের প্রত্যাশা এবং সব কিছু মিলে? এই টেপ টেনিস ক্রিকেট খেললেও চাপ থাকে, চাপ সবখানেই থাকবে, এটা কোনো ব্যাপার না। চাপ নিয়েই কাজ করতে হবে। তো বেসিক্যালি চেষ্টা করব যে আমরা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী ভালো ক্রিকেট খেলার, সেটা সবচেয়ে বড় জিনিস। যে নোয়াখালী নতুন একটা দল, স্বাভাবিকতা একটা হাইপটা অনেক বেশি, একটা ফ্যান বেসটাও খুব ভালো। আমি সেটাই নোয়াখালী মানুষদেরকে বলবো যে আপনারা পজিটিভ থাকেন, দলের হারা জিতা যেতেই পজিটিভ থাকেন, এবং বাংলাদেশ ক্রিকেটের যে সাপোর্টিং যে ইয়েটা ওটা যাতে চেঞ্জ করে। কারণ দেখা যায় যে বাংলাদেশ যখনই আমরা খারাপ খেলি, ভুয়া মাঠে, এটা কোনো দিন কোনো দলের জন্য আসলে ভালো কিছু আনে না। তো আমি ওটাই চাবো যে আমাদের হারার সময় তাদেরকে মানতে হবে, আবার আমাদের জয় তো তারা থাকবেই, হারার সময় যদি তারা আমাদের সাথে একইভাবে সাপোর্ট করে যায়। তাই বিলিভ যে দেখেন, ক্রিকেট খেলা শর্ট ফর্ম্যাট খেলা, এনিথিং ক্যান হ্যাপেন। তো ডেফিনেটলি আমরা সব দলই চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে খেলে, আমরাও সেরকম লক্ষ্য অবশ্যই থাকবে। বাট লাকটাও একটা ব্যাপার থাকে, সেই লাকটা ফেভার করতে হবে। তাই বিলিভ যে আমাদের দলটা একটা ব্যালেন্স আছে, বাকিটা আমাদের ফরেন প্লেয়ার সাপোর্টটা যদি আমরা ভালো পাই তাহলে আমরা মনে করি আমরাও খুব ভালো ক্যাপেবল দল। ক্যাপ্টেন হিসেবে আপনার পছন্দকে? পছন্দ অপছন্দ কিছু নাই, আসলে ক্যাপ্টেন ম্যাটেরিয়ালটাই কম আছে দলে যদি আপনি ওইভাবে দেখেন। কারণ আমি ফরেন ক্যাপ্টেন কাউকে দিতে চাই না, আমি চাই যে লোকাল ছেলেরা ক্যাপ্টেন্সি করুক। জাকের বাংলাদেশের জন্য অধিনায়ক করেছে, জাকের কথা আসতেই পারে, কিন্তু আমি জাকেরকে আসলে চাই না এই একটা কারণে যে আমি চাই যে ও প্রেশার ছাড়া ক্রিকেট খেলুক, যে ও একটা অধিনায়ক বাড়তি চাপ নিবে, এই চাপটা আমি চাই না ওকে দিতে। সেই জন্য সিনিয়র হিসেবে আমি সৌম্যর কথা চিন্তা করছি, যে সৌম্য যদি দায়িত্ব নিতে চায় তাহলে সবচেয়ে সব কিছু ভালো হবে আসলে আমি মনে করি। মুস্তাফিজের নিলামের এটা দেখা হয়েছে কিনা, 9 কোটি 20 লাখ টাকা আগে ডিজার্ভ করতো কিনা? লাইভ দেখা হয়নি, পরে দেখেছি।
দেখেছি এবং যখন দেখছিলাম খুব এক্সাইটেড লাগছিল, ভালো লাগছিল যে বিডিং করছিল ওকে নিয়ে। 3টা দল, প্রথমে তো 2টা দল, পরে আবার যখন কেকেআর ঢুকলো অনেক পরে, তো কেকেআর যে নিবে এটা স্পষ্ট ছিল যে ওরা খুব অ্যাডামেন্ট ছিল যে ওকে নিবেই। ভালো লাগছে আমাদের একটা ছেলে এরকম বিডিং করছে, হয়তো এরা আরও বড় যেতে পারতো হয়তো বাট এটা অনেক আগেও ডিজার্ভ করে আসলে। এই ফর্মেটে আমি মনে করি হি ইজ এ চ্যাম্পিয়ন বোলার। মুস্তাফিজকে তো আপনি অনেক কাছ থেকে দেখেছেন, আপনি মুস্তাফিজকে নিয়ে এসেছিলেন, অনেক হয়তো জানেন না, বাট আপনি মুস্তাফিজকে দেখেছিলেন নেট বোলিংয়ের জন্য। পরবর্তী মুস্তাফিজ আসে, মুস্তাফিজকে অ্যাজ এ ক্যারেক্টার, অ্যাজ এ বোলার আপনি আসলে কীভাবে দেখেন? মুস্তাফিজ আসলে কেমন? মুস্তাফিজ খুবই পোলাইট একটা ছেলে, বেসিক্যালি ইন্ট্রোভার্ট, খুবই ইন্ট্রোভার্ট একটা ছেলে, কিন্তু ওর কাজটাও খুব ভালো জানে। আমি যেটা মনে করি ওর ওয়ার্ক এথিক ইজ ভেরি গুড, ওর ডেডিকেশন টুয়ার্ডস দ্য গেম ওয়াজ ভেরি গুড। সেটা সবচেয়ে বড় কথা, বোলিংটা সম্বন্ধে ওর আইডিয়া ইজ ভেরি গুড। এবং এখন তো মাশাআল্লাহ এত এক্সপিরিয়েন্স, জানে যে ওর বলের পেসও এখন অনেক বেড়েছে, হি ক্যান বোল 140 কেস এখন, প্লাস ওর স্লোয়ার তো মানে বিশ্ববিখ্যাত, সত্যি কথা বলতে ওর কাটারগুলো। তো মাঝে একটু অফ ফর্মে ছিল, যেহেতু ওর হাতের একটা ইঞ্জুরি ছিল, এখন তো ওটা ঠিক হয়ে গেছে এবং ঠিক হয়ে যাওয়ার পর আমার মনে হয় ব্যাক টু ইজ রিদেম। লাস্ট 2টা প্রশ্ন। সাকিব আল হাসান বলেছে যে 3 ফর্মেটে বাংলাদেশে 3টা ম্যাচ খেলে সে অবশ্যই জিতে। এটা কি আসলে সম্ভব? বর্তমান বাস্তবতা আসলে কি বলে? জানি না সেটা সম্ভব কিনা, বাট আমার মনে হয় যে আমাদের অনার করা উচিত সাকিবের এই কথাটাকে। সাকিবকে সেই সুযোগটা আমাদের সবারই দেশ থেকেই করে দেওয়া উচিত, কারণ বাংলাদেশের ক্রিকেটের মানচিত্রে ডেফিনেটলি সবারই অবদান আছে, বাট সাকিবের অবদানটা হয়তো একটু বেশি বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার খাতিরে। এবং বাংলাদেশকে ওই জেনারেশনটা, মানে সাকিব তামিমদের জেনারেশনটা, মাশরাফি, মুশিদ, রিয়াদি, 5 পাণ্ডব যারা আমরা বলি, বা এক্সপিরিয়েন্স পায়, ওরা কি ওদের সময়টা ক্রিকেটটা কিন্তু অনেক এগিয়ে নিয়ে গেছে। তো ওদেরকে এই সম্মানটা আমরা অবশ্যই দিতে পারি, আমার মনে হয় দেওয়া উচিত। একদম লাস্ট প্রশ্ন সুজন ভাই, আমরা তো অনেক সময় আপনার সাথে কথা বলি, কোনো জানা হয় না আসলে আপনার অল টাইম ফেভারিট প্লেয়ারকে, মানে ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব কিছু মিলে। স্টিভও। আর বাংলাদেশি অল টাইম বাংলাদেশি ফেভারিট প্লেয়ার? আতার ভাই অবশ্যই, সবসময় আতার ভাই, ছোটোবেলা থেকে আতার ভাইকে দেখে অনেক ইন্সপায়ার হতাম। তা আতার ভাই তো অবশ্যই ওয়ান অফ দেম। আর এরপরে তো অবশ্যই এখন সাকিব আল হাসান তো ডেফিনেটলি বিশ্বসেরা অলরাউন্ডার বলতেই হবে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশ হ্যাভ এভার প্রডিউসড।